আপনাদেরকে স্বাগত জানাই আজকের পদাতিকের এই বিশেষ নিবেদনে। 2026 সাল জাগ্রত দ্বারে, 2025 সাল দেখতে দেখতেই শেষ হয়ে এলো। আমরা গধূলি বেলায় দাঁড়িয়ে আছি। এই 2025 সাল আন্তর্জাতিক ভূ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত ঘটনাবহুল একটা বৎসর, যা আমরা অতিক্রম করে এলাম। এই 2025 সালে একদিকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী শক্তি, সেই সাম্রাজ্যের পতন শুরু হয়েছে, অন্যদিকে চীন সাম্রাজ্যের উদয় হয়েছে। এক মেরু আমেরিকা ভিত্তিক পৃথিবী থেকে এখন আমরা ট্রানজিশনের মধ্য দিয়ে বহুমেরুর পৃথিবীতে প্রবেশ করতে চলেছি। পৃথিবীর আর্থসামাজিক এবং রাজনীতি একটি রূপান্তর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যেমন আরব বিশ্বের উদয় হচ্ছে, ঠিক তেমনি ভাবে চীন, রাশিয়া এবং এই আরব মিলে একটি নতুন বলয় তৈরি হলো। অন্যদিকে ব্রিক্স, চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা মিলে তাদের শক্তি দারুণভাবে আরো বেশি মজবুত হলো। এই 2025 সালে আমরা দেখলাম আমেরিকার সুইফট ব্যবস্থাকে বিপর্যস্ত করে চীনের সিইএফ কাঠামো অত্যন্ত শক্তিশালী হচ্ছে। তাই 2025 সাল আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এতদিন ধরে আমেরিকা, ইউরোপ, G7 এর যে দাপট ছিল, সেই দাপটকে ভেঙে একটি নতুন বিশ্ব ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে 2025 সাল। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালে ঘটে যাওয়া ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ বাছাই করা 15টা ঘটনা, তাদের তাৎপর্যের ভিত্তিতে আমরা সাজিয়েছি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই 15টা ঘটনা কি কি। 2025 সালে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা আমেরিকা এবং চীনের বাণিজ্য যুদ্ধ, এবং নিঃসন্দেহে আমাদের এই নিবেদনে 1 নম্বর জায়গা পাকা করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়ে তার প্রথম ঘোষণাই ছিল চীনকে বাণিজ্যিক দিক থেকে পর্যুদস্ত করা। তাই প্রথমেই চীনের ওপরে তিনি 10% ট্যারিফ ধার্য করলেন, অর্থাৎ আমদানি কর হিসেবে তিনি চাপিয়ে দিলেন চীনের পণ্যের উপরে 10% অতিরিক্ত শুল্ক, যার প্রতিবাদে চীনও শুরু করে আমেরিকান পণ্যের উপরে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো। এই যুদ্ধ ক্রমান্বয়ে বাড়তে থাকে। একদিকে আমেরিকা সেই ট্যারিফ বাড়াতে বাড়াতে 100% পর্যন্ত নিয়ে যায়, অন্যদিকে চীনও 125% পর্যন্ত ট্যারিফকে নিয়ে যায়। কিন্তু যুদ্ধ শুধু ট্যারিফের মধ্যেই থেমে থাকেনি। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, আমেরিকা সাম্রাজ্যকে বিকলঙ্গ করতে, তাকে ল্যাংড়া করে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন শি জিনপিং। শি জিনপিং আমেরিকাকে যে বিপুল পরিমাণের রেয়ার আর্থ মিনারেলস, অর্থাৎ বিরল খনিজের যে তিনি রপ্তানি করতেন আমেরিকাকে, যে বিরল খনিজ বর্তমান পৃথিবীর প্রযুক্তি এবং সামরিক অস্ত্র বানানোর ক্ষেত্রে প্রাণভোমরা, যা ছাড়া F-35 ফাইটার জেট তৈরি করা যাবে না, তাকে ওড়ানো যাবে না, এমনকি কোনো ধরনের মিসাইল উৎক্ষেপণই করা যাবে না যে রেয়ার আর্থ মিনারেল ছাড়া। সেই রেয়ার আর্থ মিনারেলসের 92% কবজা কেবলমাত্র চীনের দখলে এখন। সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো বেকায়দায় পড়ে যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষকরা, কারণ তাদের সয়াবিন বিক্রির বাজারও বন্ধ হয়ে যায়। তাই চীনের কাছে এসে নতজানু হতে হয় স্বয়ং আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। ইউরেশিয়ান দৈনিক সম্প্রতি 25শে ডিসেম্বর দাবি করেছে আমেরিকার কাছে এবং তার বন্ধু রাষ্ট্রদের কাছে মিলিতভাবে যে 200 টন রেয়ার আর্থ মিনারেলসের যে স্টক রয়েছে, তা দিয়ে আর মাত্র 1 বছর তাদের কাজ চলতে পারে। অর্থাৎ এই 1 বছর উত্তীর্ণ হওয়ার পর আমেরিকার পক্ষে না তাদের ফাইটার জেট উড়ানো সম্ভব হবে, না টমাহক মিসাইলকে উৎক্ষেপণ করা সম্ভব হবে। এক কথায় আমেরিকার বিজ্ঞান, প্রযুক্তি এবং তাদের সামরিক যাত্রা রীতিমতো থমকে যাবে যদি এই রেয়ার আর্থ মিনারেলসের সাপ্লাই চেইনকে তারা রিওপেন করতে পারে চীনের কাছ থেকে আমদানি করে। অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এতদিন ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্যিক লেনদেন হতো, টাকা পয়সা যে আদান প্রদান হতো, সেটা আমেরিকার এই সুইফট সিস্টেমের মাধ্যমে হতো। বর্তমানে চীন এই সুইফটের চাইতে অনেক বেশি এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল একটা সিস্টেম চীন তৈরি করেছে, যার নাম সিপস। এই সিপস ব্যবস্থার মাধ্যমে বর্তমানে প্রায় সুইফটের কাছাকাছি প্রায় সমপরিমাণ অর্থের আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সম্পাদিত হচ্ছে। এই ঘটনাও 2025 সালেই ঘটে গেল। অর্থাৎ বর্তমান পৃথিবীর বাণিজ্য এখন একমাত্র আমেরিকার সুইফট ব্যবস্থার উপরে নির্ভরশীল নয়। রাশিয়াকে যেমন স্যাংশন দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইফট ব্যবস্থা থেকে বের করে দিয়েছিল, তখন মনে হয়েছিল যে রাশিয়া এবার আন্তর্জাতিক ক্ষেত্রে পঙ্গু হয়ে যাবে, তার বাণিজ্য বন্ধ হবে, কিন্তু তা হয়নি। বর্তমানে আরব দুনিয়ার একাধিক দেশ সরাসরি চীনের কাছে তেল বিক্রি করছে এই সিপস ব্যবস্থার মাধ্যমে, এবং চীনের যে মুদ্রা ইউয়ানের মাধ্যমে তার সেটেলমেন্ট হচ্ছে। এমনকি বর্তমানে এই খবরও পাওয়া যাচ্ছে যে সৌদি আরব আগামী দিনে ডলারের মাধ্যমে নয়, আগামী দিনে চীনের যে মুদ্রা ইউয়ানের মাধ্যমে তার তেল দাম ঠিক হবে এবং বেচা কেনা হবে। শুধুমাত্র সৌদি আরব নয়, সমস্ত ওপেক দেশগুলো আগামী দিনে এই ইউয়ানের মাধ্যমেই তেল বিক্রি করতে যাচ্ছে, যার ফলে পেট্রো ডলার এতদিন ধরে আমেরিকার যে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ গড়ে তুলেছিল দুটি ব্যবস্থার মাধ্যমে, একটা সুইফট
আর একটি পেট্রো ডলার, এই দুই ব্যবস্থার বিকল্প এখন চীন প্রস্তুত করেছে। চীন আগামী পৃথিবীতে শ্রেষ্ঠ শক্তি হতে যাচ্ছে, আর তার চূড়ান্ত ঘটনাগুলো ঘটে গেল 2025 সালে নিঃশব্দে। 2026 সালে পৃথিবী দেখতে পাবে চীন কবে লোকচক্ষুর অন্তরালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে গেছে। চলুন এবার আমরা 2 নম্বর ঘটনায় যাই। 2025 সালেই মধ্যপ্রাচ্যের দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি যে সমস্যা, সেই ফিলিস্তিনি সমস্যার সমাধানে দ্বিরাষ্ট্রিক সমাধান চেয়ে বর্তমানে পশ্চিমী দুনিয়ার যারা ইসরায়েল রাষ্ট্রকে তৈরি করেছিল, সেই ইংল্যান্ড রাষ্ট্রই সম্প্রতি স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইন রাষ্ট্রের। আর তার সাথে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়ার মতো পশ্চিম দুনিয়ার একাধিক রাষ্ট্র বর্তমানে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। আর এর সাথে পৃথিবীর 157টি রাষ্ট্র বর্তমানে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল 193টি রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ 80% রাষ্ট্র পৃথিবীর বর্তমানে প্যালেস্টাইনকে একটি স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা মনে করে। পৃথিবীর মানচিত্রের এই যে বৃহৎ সবুজ অংশ, এই সবুজ অংশ তারা প্রত্যেকেই মনে করে প্যালেস্টাইন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মতো কিছু রাষ্ট্র এখনো পর্যন্ত তারা স্বীকৃতি জানায়নি প্যালেস্টাইন রাষ্ট্রকে। তবে 2023 সাল থেকে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছিল প্যালেস্টাইনে, সেই গণহত্যার সাময়িক বন্ধ হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে। 2025 সালের 13 অক্টোবর কায়রোর শার্ম এল শেখ শহরে এই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পৃথিবীর একাধিক রাষ্ট্রের রাষ্ট্রনায়করা একত্রিত হয়ে তারা এই সাইনিং ইন সেরিমনি সম্পাদিত করে। তারপরে 1 জানুয়ারি থেকে প্যালেস্টাইনে টেকনোক্রেটিক গভর্নমেন্ট শুরু হওয়ার কথা, যে সরকারের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে। আমাদের বিচারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সাময়িকভাবে বন্ধ হয়েছে এই প্যালেস্টাইনের যুদ্ধবিরতির ফলে। আমাদের তালিকার 3 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আরব বিশ্ব নয়, সারা পৃথিবীর যে মুসলিম দেশগুলো রয়েছে তাদের যে রাষ্ট্রনায়করা তারা দোহাতে 15 সেপ্টেম্বর মিলিত হয়েছিলেন এই বিরাট একটা সামিটে। কাতারের রাজধানী দোহাতে 15 সেপ্টেম্বর এই মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা, 57টা দেশের রাষ্ট্রনায়করা তারা সম্মিলিত হয়েছিলেন এবং একসঙ্গে তারা প্রেস কনফারেন্স করেছেন। এমনকি মুসলিম বিশ্বের ন্যাটোর আদলে একটা সম্মিলিত সৈন্যবাহিনী তৈরি করার কথাও তারা ঘোষণা করেছেন। তো এতদিন ধরে মুসলিম বিশ্বের নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, লড়াই করার যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে পশ্চাতে ফেলে এখন মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা বুঝতে শিখেছে তাদের একটা ইউনিটি প্রয়োজন। ইউনিটি না থাকলে মুসলিম বিশ্বের কোনোদিনই উন্নতি করা সম্ভব হবে না। বর্তমানে একদিকে যখন চীন এবং রাশিয়া আমেরিকার বিপরীত মেরুতে শক্তিশালী হচ্ছে, সেই মেরুকে কাজে লাগিয়ে বর্তমানে আরব বিশ্ব এবং চীন রাশিয়া মিলে একটা নতুন পাওয়ার ব্লক তৈরি হয়েছে। আর সেই পাওয়ার ব্লক কিন্তু আত্মপ্রকাশ হলো আনুষ্ঠানিকভাবে 15 সেপ্টেম্বর 2025 সালে এই দোহায় আল থানির নেতৃত্বে এই সম্মেলনে। যদিও সেই সম্মেলন হয়েছিল একটা বিপর্যয় মোকাবেলা করতে, তবু তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখছি যে সৌদি আরব, ইরান, এতদিন ধরে যারা 2 মেরুতে ছিল সেই রাষ্ট্রগুলো বর্তমানে একসঙ্গে তারা কাজ করছে। এমনকি এই ব্লকের সঙ্গে পাকিস্তান, ইসলামিক বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তারাও একযোগে কাজ করছে। ফলে এখন মুসলিম বিশ্ব অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি ইউনাইটেড, অন্তত আগের তুলনায়। আমাদের তালিকার 4 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা, জোহরান মামদানি, একজন ভারতীয় বংশোদ্ভূত 34 বছর বয়সী যুবক, যিনি অভিবাসীর তকমা মাথায় নিয়েও আমেরিকায় এই প্যাককে পরাস্ত করে, এমনকি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টির যৌথ শক্তিকে পরাস্ত করে 4 নভেম্বর আমেরিকার ধনতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসকে পুরো উল্টে দিয়ে গরিব মানুষের জয়কে সুনিশ্চিত করলেন। তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এক ইতিহাস। এই জোহরান মামদানির বিজয়কে, তার বিজয়ের 2 মাস আগে আমরা একটি ভিডিও নিবেদনে জানিয়েছিলাম যে জোহরান মামদানি নিশ্চয়তার সঙ্গে বিজয়ী হবেন। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। পদাতিক চ্যানেল সময়ের সঙ্গে এগিয়ে থাকে, কারণ আমরা তথ্যকে বিশ্লেষণ করে গবেষণা করে তারপরে আমরা ভিডিও নিবেদন করি। অকারণ ভিত্তিহীন কোনো খবর আমরা সম্প্রচার করি না। তালিকার 5 নম্বর ঘটনা, বর্তমান পৃথিবীতে চায়না অপ্রতিরোধ্য শক্তি অর্জন করেছে গাড়ি নির্মাণ শিল্পে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর যে দেশ যখন গাড়ি নির্মাণ শিল্পে অগ্রগতি অর্জন করেছে, আর সেই দেশ সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শাসন করেছে। জাপান একটা সময়ে পৃথিবীতে গাড়ি নির্মাণ শিল্পে উন্নত ছিল, জার্মানি ছিল, ঠিক সেইভাবে সারা পৃথিবীতে তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত মজবুত ঐতিহ্য তারা গড়ে তুলেছে। আজ চীন একা জাপান, জার্মানি, আমেরিকা যুক্তরাষ্ট্র, এমনকি সমগ্র ইউরোপীয় মহাদেশকে গাড়ি নির্মাণ শিল্পে পেছনে ফেলে এগিয়ে চলেছে। বর্তমানে কেবলমাত্র ইভি নয়, এমনকি ফসিল ফুয়েল চালিত, পেট্রোল ডিজেল চালিত গাড়ি নির্মাণের ক্ষেত্রেও চীনের ধারে কাছে কেউ নেই। আগামী 2026 সালেই একাধিক কারখানা জাপান এবং জার্মানি, ইউরোপ জুড়ে বন্ধ হতে চলেছে, কারণ তারা
চায়নার সঙ্গে কম্পিটিশন করে চায়নার মতো সস্তা দামে গাড়ি সরবরাহ করার ক্ষেত্রে তারা সকলে পিছিয়ে পড়েছে। এমনকি চায়না যে গাড়ি তৈরি করছে সেই গাড়ির প্রযুক্তি অত্যন্ত উন্নত, এমনকি টেসলার মতো কোম্পানিও নাস্তানুবাদ হচ্ছে, তাদের প্রতি বছর গাড়ির সেল কমে যাচ্ছে। অন্যদিকে বিওয়াইডি, চেরির মতো কোম্পানিগুলো সারা পৃথিবীতে দাপিয়ে ব্যবসা করছে। আর এটা ইঙ্গিত দেয় আগামী দিনে পৃথিবীতে সারা পৃথিবীর বাণিজ্য বাদশা হিসেবে চীন আত্মপ্রকাশ করছে। আর এই ঘটনা 2025 সাল অবাক হয়ে বিশ্ব চেয়ে রেখেছে। এতদিন যারা ভেবেছিল কেবলমাত্র ইভিতে তারা উন্নত, কিন্তু 2025 সাল সাক্ষী থাকলো ইভি নয়, তারা পেট্রোল চালিত গাড়ি নির্মাণের ক্ষেত্রেও কি অসম্ভব শক্তিশালী এবং কি অসম্ভব দক্ষতা তারা অর্জন করেছে। 6 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক। 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ এখনো অব্যাহত। সেই যুদ্ধে ইতিমধ্যেই 14,534 জন সাধারণ মানুষ তারা খুন হয়েছেন, আহত হয়েছেন আরো 38,472 জন মানুষ। এই যুদ্ধ সমাপ্ত হতে হতেও হলো না। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি তিনি সাক্ষাৎ করেন ফ্লোরিডাতে। আশা করা হয়েছিল অন্তত এই বছরের শেষেও যুদ্ধবিরতির খবর পাওয়া যাবে, কিন্তু পৃথিবী নিরাশ, সেই যুদ্ধ সমাধানের এখনো পথ খুঁজে পাওয়া যায়নি। আশা করা যায় অন্তত জানুয়ারি মাসে এই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হবে, তার কাজ চলছে। আমাদের তালিকার 7 নম্বর ঘটনা, জুন মাসে হয়ে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী অশান্তির যে কারণ ইসরায়েল রাষ্ট্র, আমেরিকার প্রক্সি স্টেট, যে রাষ্ট্রকে তৈরি করে মধ্যপ্রাচ্যে তেল এবং সাম্রাজ্যবাদকে কায়েম করতে আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরান, সৌদি আরব, কাতার, ওমান সহ প্যালেস্টাইন তো বটেই, এই সমস্ত রাষ্ট্রকে অত্যাচার করে আসছিল ইসরায়েল। সেই ইসরায়েল রাষ্ট্র কেবলমাত্র নাসারুল্লাহকে খুন করেনি ইসমাইল হানিয়াকে, একাধিকবার তেহরানকে আক্রমণ করেছে। তার বদলা হিসেবে ইরান রাষ্ট্র শেষ পর্যন্ত তারা হামলা চালায় ইসরায়েলের উপরে। এই দুই পক্ষের সংঘাত 12 দিন ধরে চলে। পৃথিবীর ইতিহাসে বর্তমানে 12 দিনের যুদ্ধ নামে খ্যাত এই ইরান ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধে ইরান একাধিক ব্যালিস্টিক মিসাইলের হামলা করে ইসরায়েলের উপরে, ফলে ইসরায়েলের যে কল্পিত আয়রন ডোম ছিল সেই আয়রন ডোম ধ্বংস হয়ে যায় এবং তাদের একাধিক এয়ারপোর্ট, তাদের সামরিক সদর দপ্তর গুড়িয়ে যায়। এই যুদ্ধে যখন ইসরায়েল নাস্তানুবাদ, শেষ পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়ে তারা মধ্যরাতে মিডনাইট হ্যামার স্ট্রাইক করে ইরানের তিনটি পারমাণবিক ক্ষেত্রে নাতাজ, ইস্পাহান এবং ফোর্দোতে আক্রমণ করে B-2B বিমান নিয়ে এবং সেই পারমাণবিক কেন্দ্রগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ইসরায়েল খুশি হয়েছিল যে ইরান তারা পারমাণবিক শক্তি তৈরি করতে কোনোদিনও পারবে না। কিন্তু সাম্প্রতিক আমরা জানি যে ইরান সেই সমস্ত আক্রমণে কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হলেও তারা তাদের পারমাণবিক কার্যক্রম দক্ষতার সঙ্গে, সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছে। তাই ইরানকে দমানো যায়নি, বরং ইরান এই মুহূর্তে আরো বেশি শক্তিশালী হয়েছে। অপরদিকে এই যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল রাষ্ট্র অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, তারা এখন ঋণের দায়ে জর্জরিত রাষ্ট্র। এবং ইসরায়েলের অধিকাংশ মানুষ তারা বুঝতে পেরেছে অবশেষে তারা দেশ হিসেবে কত ভঙ্গুর এবং তাদের নিরাপত্তা বলতে কিছুই নেই, যে কোনো সময় আক্রান্ত হতে পারে গোটা দেশ। ফলে দেশের অধিকাংশ ধনী মেধাবী মানুষ তারা মিছিল করে দেশ ছাড়ছে, বিদেশের নাগরিকত্ব গ্রহণ করছে। এমনকি ইসরায়েলে বর্তমানে বিদেশ থেকে 1 টাকার বাণিজ্য বিনিয়োগ হচ্ছে না। ইসরায়েল দেশের বিশ্বাসযোগ্যতা সারা পৃথিবীতে শেষ হয়ে গেছে, যে ইসরায়েল একটা অস্থির যুদ্ধবাজ রাষ্ট্র, যে রাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। 8ম গুরুত্বপূর্ণ ঘটনা, ফেব্রুয়ারি মাসে জেডি ভ্যান্স যখন ইউরোপ সফর করেছিলেন জার্মানিতে, তখনই জানিয়ে দিয়েছিলেন ইউরোপের সঙ্গে আমেরিকার ভাগ্য আর এক সুতোই বাঁধা নেই। ইউরোপ ইউরোপের মতো বাঁচুক, আমেরিকা আমেরিকার মতো বাঁচবে। অর্থাৎ আগামী দিনে ইউরোপের সঙ্গে আমেরিকা একসঙ্গে যুদ্ধে যাবে না। আর ডিসেম্বরের 6 তারিখে এসে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ন্যাটো থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র 27 সালের মধ্যে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ ন্যাটোর প্রতি বছর যে বিরাট অঙ্কের সামরিক বাজেট হয়, সেই বাজেটের 894 বিলিয়ন অর্থাৎ 1 ট্রিলিয়ন পরিমাণ ইউএস ডলার আমেরিকা যুক্তরাষ্ট্র একাই খরচ করে, অথচ সেখানে ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের অবদান যৎ সামান্য। তাই আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপকে পুরোপুরি বিদায় জানিয়ে তার নিজের রাষ্ট্রের ঋণ শোধ করতে বদ্ধপরিকর। সুতরাং ইউরোপ এখন মৃত, অসহায়, এমনকি রাশিয়ার কাছে আক্রান্ত হওয়ার ভয়ে তারা দিন গুনছে। সুতরাং আমেরিকা তাই কোনোভাবেই চাইছে না ন্যাটোতে থাকতে, ন্যাটো থেকে এক্সিট করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এই খবরে ইউরোপের রাষ্ট্রগুলোতে এখন শীতল হাওয়া বইছে, আতঙ্কিত গোটা ইউরোপীয় মহাদেশ। একদিকে চীনের বাণিজ্য বিজয়, অন্যদিকে আমেরিকার প্রস্থান, সব মিলিয়ে ইউরোপ এখন কাবু। আমাদের তালিকার 9 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা, 2023 সালে আফ্রিকা মহাদেশের সুদানে যে মর্মান্তিক গৃহযুদ্ধ শুরু হয়েছিল, সেই গৃহযুদ্ধ 2025 সালে এসে তার তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। একদিকে হেমেতি RSF বাহিনী, অন্যদিকে বুরহানের SAF বাহিনী। SAF কে যখন সরকারি সৈন্য ধরা হয়, এই RSF এর প্যারামিলিটারি বাহিনী তারা গোটা দেশকে দখল করার এক ভয়ঙ্কর লড়াই চালাচ্ছে। ফলে 1.5 কোটি মানুষ তারা গৃহহীন। অন্যদিকে
প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ খুন হয়েছেন এই সুদানে। সুদানে মহামানবিক সংকট চলছে, এই সংকট নিরসনের কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি। 2025 সালেও তার কোনো সমাধান তো পেলই না, বরং 2025 সালে এসে সুদান সমস্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নাম্বার 10, 3রা সেপ্টেম্বর চীনের বেজিং শহরে তিয়ানমেন স্কোয়ারে আমরা দেখলাম সেই বিরল দৃশ্য। পৃথিবীর 3 পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নায়ক, যাদেরকে একনায়ক বলে পৃথিবী চেনে, মাঝখানে শি জিনপিং, তার এক পাশে ভ্লাদিমির পুতিন, অপর পাশে কিম জং উন, নর্থ কোরিয়ার শাসক। এই 3 শাসক মিলিতভাবে উদযাপন করলেন চীনের 80তম বিজয় দিবস। এই 80তম বিজয় দিবসে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভয় ধরিয়ে দিয়েছে চীন। তারা সামরিক ক্ষেত্রে এমন কিছু শক্তিধর বিরল অস্ত্র তারা বানিয়েছে, তার সগৌরব প্রদর্শন করলেন বেজিং এর ওই তিয়ানমেন স্কোয়ারে। তাই সারা পৃথিবীকে চীন ডঙ্কা বাজিয়ে ঘোষণা করলো, কেবলমাত্র বাণিজ্য প্রযুক্তি নয়, চীন এখন পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র। আর তার বহিঃপ্রকাশ ঘটলো এই তিয়ানমেন স্কোয়ারের বিজয় দিবসে। বিজয় দিবসে তার বিরাট সামরিক কুচকাওয়াজের মাধ্যমে এবং পৃথিবীর অনেক তাবড়তোড় রাষ্ট্রনায়ককে পাশে নিয়ে শি জিনপিং দেখিয়ে দিলেন তার সামরিক শক্তি এখন বর্তমানে কোন উঁচুতে পৌঁছে গেছে। 2025 সালের আমাদের তালিকায় 11 নম্বর জায়গা করে নিয়েছে মোহাম্মদ বিন সালমানের F-35 কেনার ঘটনা। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এখনো পর্যন্ত ন্যাটোর দেশ ছাড়া অন্য কোনো দেশ এই মহার্ঘ স্টিল টেকনোলজির F-35 ফাইটার জেট কাউকে বিক্রি করেনি। আমেরিকা এই প্রথম মোহাম্মদ বিন সালমানের দাবিকে স্বীকৃতি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বিক্রি করতে রাজি হলো প্রায় 48টি F-35 ফাইটার জেট সৌদি আরবকে। আর সৌদি আরব এই বিরল সামরিক অস্ত্র লাভ করবার পর মধ্যপ্রাচ্যের সবচাইতে বৃহৎ সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর F-35 সৌদি আরবকে বিক্রি করার মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে সামরিক নীতি ছিল ইসরায়েল ফার্স্ট, সেই ইসরায়েল ফার্স্ট পলিসি থেকে আমেরিকা রোল ব্যাক করলো। ইসরায়েলকে যে ফাইটার জেট দিয়ে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই একই প্রযুক্তির ফাইটার জেট সৌদি আরবকেও দিচ্ছে। অর্থাৎ এখন সৌদি আরব ও আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালাই, গুরুত্বপূর্ণ পার্টনার, কেবলমাত্র ইসরায়েল নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র তার বিদেশ নীতিতে এক বড়সড় পরিবর্তন সূচনা হলো এই F-35 সৌদি আরবকে বিক্রি করার মধ্য দিয়ে। এবং মুসলিম রাষ্ট্রগুলো বর্তমানে আমেরিকার বিদেশ নীতিতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বর্তমানে তার ভূ রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক শক্তির যুগ্ম কারণে তাতে কোনো সন্দেহ নেই। তালিকার 12 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা, 2025 সাল অশুভ একটা বছর হিসেবেও মানুষের কাছে সূচিত হয়ে থাকবে একাধিক যুদ্ধের কারণে। একদিকে যখন চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ চলছে, তখন অপরদিকে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে চলছে ওই মারাত্মক ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধের পটভূমিকাতে এতদিন ধরে আমেরিকা ছিল। আমেরিকার সঙ্গে রাশিয়ার যে দীর্ঘদিনের কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারের ছায়া এখন পড়ছে ইউরোপের মাটিতে এসে, ইউরোপ এবং রাশিয়ার মধ্যে। এই আবহে আমরা দেখলাম রাশিয়া এই প্রথম তারা এমন কিছু সামরিক ক্ষেপণাস্ত্র তারা প্রস্তুত করেছে এবং তার পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, তা গোটা পৃথিবীকে চমকে দিয়েছে। পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত বিউরেভেসনিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে পজিডন বলে সাবমেরিন ক্ষেপণাস্ত্র, দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই বছরে 2025 সালে রাশিয়া। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়ার আগেই তারাও নেভালাতে এই সমরূপ পরীক্ষা চালিয়ে গেছে। অর্থাৎ এতদিন ধরে পৃথিবীতে যে সিটিবিটি চুক্তি ছিল বা নন প্রলিফারেশন ট্রিটি কার্যকর ছিল, সেই ট্রিটিকে ভাঙতে চলেছে বিশ্ব। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া, তার প্রতিযোগিতা পৃথিবীতে কোনোদিনও হয়নি। তাই 2025 সাল এই যে ফ্রেঞ্জি উন্মত্ততা পারমাণবিক অস্ত্র নিয়ে, তারও সাক্ষী হয়ে থাকলো 2025। 13 নম্বরে আমরা রেখেছি ভারতবর্ষের অপারেশন সিন্দুর। পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত জবাব দিয়েছিল পাকিস্তানের জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈবার মতো জঙ্গি সংগঠনগুলো আক্রমণ করে বেশ কিছু হামলার মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার তার অপারেশন সিন্দুরকে সম্পন্ন করে। মে মাসের 7 এবং 8 তারিখ এই হামলা চলে। এই 2025 সালে ভারতীয় উপমহাদেশের নেপালে জেনজি আন্দোলনের ফলে সেখানকার সরকারের পতন ঘটে। অন্যদিকে বাংলাদেশেও ধারাবাহিক জেনজি আন্দোলন দেখা গেছে। বর্তমানে বাংলাদেশে জামাতের আমির শফিকুর রহমান তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এবং এটাই অনুমান করা হচ্ছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, সংসদীয় নির্বাচন, সেই নির্বাচনে জামাত ব্যাপক মার্জিন নিয়ে বাংলাদেশের সরকার তৈরি করতে চলেছে প্রথমবারের মতো। 14 নম্বরে আমরা দেখলাম যখন একদিকে মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধ সমস্যা চলছে, ঠিক এই আবহে যখন ইউরোপ ক্রমশ পৃথিবীতে একা হয়ে আসছে, তার 300 বছরের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ইতিহাস এখন অতীত, সেই ইউরোপ তারা একাধিক সমস্যায় জরাজীর্ণ। সেই রাষ্ট্রে আমরা দেখলাম ফ্রান্সের 3বার সরকার পড়লো, সরকার পড়ে গেল বুলগেরিয়া, জার্মানি, রোমানিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস। রাজনৈতিকভাবে এখন অস্থির পরিস্থিতির মধ্যে যাচ্ছে গোটা ইউরোপ মহাদেশ। আমাদের তালিকার সবশেষ ঘটনা, ফল অফ আসাদ।
বাশার আল আসাদ সিরিয়াতে দীর্ঘদিন ধরে তিনি নিজের দেশের মানুষকে খুন করে গুম করে একনায়কের ভূমিকা পালন করেছেন এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক অস্থির রাজনৈতিক আবহ ছিল। বাশার আল আসাদের পতনের সাথে সাথে সেখানে জানুয়ারি মাসের 29 তারিখে আল সারা ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি নির্বাচিত হয়ে একটি নতুন সরকার তৈরি করেছেন সিরিয়াতে, যে সরকার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখছে, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হয়েছে। 2025 সালের বাছাই করা সেরা 15টা ঘটনার উপস্থাপন এরই সাথে শেষ হলো। আমাদের এই নিবেদন যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তবে শেষ একটি প্রশ্ন করে যাই, আপনার মতে কোন ঘটনাটি 1 নম্বরে থাকা উচিত ছিল কিংবা 2 নম্বরে? আপনারা সেই মতামত জানিয়েও আমাদেরকে ধন্য করবেন।